উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপিকে জিততে না দেওয়ার জন্য বিভিন্ন রকম রণকৌশল নিয়েছিলেন, যার ফলে আজকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই পরিস্থিতি নিয়ে আমাদের মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের সামনে উপস্থিত হয়েছেন। এই বিষয়ে পার্টির গাইডলাইন, পার্টির সিদ্ধান্ত, সে বিষয়ে আপনাদের সামনে অবগত করবেন। আমি আগ্রহ করছি মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। ফ্যানটা বন্ধ করো না, একটু ফ্যানটা বন্ধ করো। আস্তে লাইটটা অফ করছি। এরা কোনটা বলে দেখি যদি মোরা যদি ক্যামেরা ঢুকেছে। চুপ 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 চুপ। রেডি। সকলকে নমস্কার। তার আইনজীবীরা এই বিষয়টি নিয়ে মেনশন করবেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমে 42 নম্বর বীরভূম লোকসভা আসনে আমাদের প্রার্থী শ্রী দেবতনু ভট্টাচার্য। দেবতনু বাবু গত 2 বছর ধরে বীরভূম, কাটোয়া, বোলপুর এবং বর্ধমান, দুর্গাপুর এই 4টি আসনে সাংগঠনিক কাজে দায়িত্বে ছিল। এটি আমাদের একটা ক্লাস্টার এবং রাঢ়বঙ্গ জোনের সহ আহ্বায়ক বা কো কনভেনার হিসেবে উনি কাজ করছেন। দেবতনু বাবু বাল্যকাল থেকে সংঘের সহিংস। উনি সংঘের প্রচারক হিসাবে সিউড়ি নগর, সিউড়ি মহকুমা এবং বীরভূম জেলাতে কাজ করেছেন দীর্ঘ সময়। উত্তর পূর্ব ভারতে কাজ করেছেন। পরবর্তীকালে একটি সনাতনী সংস্থার প্রধান হয়ে সারা রাজ্য জুড়ে কাজ করেছেন সনাতনীদের মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য। 2021-এর বিধানসভা নির্বাচনে আমতা কেন্দ্র থেকে, যেখানে লাগাতার হিন্দুদের উপর তৃণমূলীদের দ্বারা অত্যাচার হতো, সেই আমতা কেন্দ্রে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপরে বিজেপির নানা সাংগঠনিক কাজ করার পর যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল তৃণমূল সরকারের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির ফলে, যা আমরা আগাম জানতে পারি এবং আমরা বিকল্প প্রার্থী হিসাবে, সাবস্টিটিউট প্রার্থী হিসাবে দেবতনু বাবুর মনোনয়ন দাখিল করি। এখন দেবতনু বাবুই আমাদের প্রার্থী এবং আমরা যদি আদালতের না ভিন্ন কিছু রায় আসে 13ই মের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে পুরো সংগঠন দেবতনু বাবুর জন্য ঝাঁপিয়ে পড়বে। আগামী 30 তারিখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিউড়ি শহরে সভা করতে আসছেন দেবতনু বাবুর জন্য। আগামী 3রা মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের বীরভূমে 2 প্রার্থী শ্রী দেবতনু ভট্টাচার্য এবং পিয়া সাহার জন্য আমোদপুরে একটি ঐতিহাসিক জনসভা করবেন। এছাড়াও সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমরা এই 2 জেলার 2টি সিটকে পাখির চোখ করেছি এবং আমরা জিতব। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি বিষয় আমরা এই রাজ্য সরকারের মনোভাব নিয়ে জানাতে চাই। আপনারা অনেক সময় প্রশ্ন করতেন যে বীরভূমের প্রার্থী ঘোষণা করতে একটু দেরি হচ্ছে কেন। সেটারও কারণ ছিল রাজ্য সরকারের প্রতিহিংসা পরায়ণ মনোভাব। তার কারণ প্রার্থী হিসেবে আমরা আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম ঠিক করে রেখেছিলাম। দেবাশিস বাবু রাজ্য সরকারের কাছে পদত্যাগ করেন, কিন্তু নানা টলবাহানায়, নানা অছিলায় রাজ্য সরকার কোনো ক্রমেই তার পদত্যাগ গ্রহণ করছিল না। এই পরিপ্রেক্ষিতে
দেবাশিস বাবুর যে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেখানে তিনি তার পদত্যাগপত্রের জন্য সরাসরি আবেদন করেন এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার আবেদনপত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি তার নিয়োগ কর্ত্রী ছিলেন, মহামহিম রাষ্ট্রপতি তার পদত্যাগের আবেদনপত্র গ্রহণ করেন এবং তা গেজেটে বিজ্ঞাপিত করা হয়। একই সঙ্গে এই যে পদত্যাগপত্র গ্রহণ করার যে গেজেট নোটিফিকেশন, তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলে দেয় যে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে অব্যাহতি দেওয়ার জন্য, এবং এ যাবৎকালে তার যদি কোনো বকেয়া থাকে সরকারের ঘরে তাকে জানিয়ে সেই বকেয়া গ্রহণ করার জন্য। রাজ্য সরকার দেবাশিস বাবুকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিলিজ অর্ডার নির্দেশ মতো রিলিজ অর্ডার দিয়ে দেয়, কিন্তু তার ঘরে মানে সরকারের ঘরে দেবাশিস বাবুর কোনো বকেয়া আছে এ সংক্রান্ত কোনো ডিমান্ড তারা পাঠায়নি, রাজ্য সরকার পাঠায়নি, নবান্ন থেকে আসেনি। এমন একটি পরিস্থিতিতে আমাদের প্রার্থী দেবাশিস বাবু মনোনয়ন দাখিল করেন, কিন্তু মনোনয়নের একটি শর্ত রয়েছে, নির্বাচনী যে হলফনামা, সেই হলফনামাতে কোনো সরকারি কর্তা তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চাকরি ছেড়ে, তার চাকুরিরত অবস্থার ঠিক যেদিন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হচ্ছে তার আগের 10 বছরের সরকারের ঘরে বকেয়া কি কি আছে কিনা আর বকেয়া থাকলে কি কি তা নির্দিষ্টভাবে জানাতে হয়। এবং হাস্যকরভাবে এই বকেয়াগুলি কি কি জানলে আপনারা অবাক হবেন, তা হচ্ছে জলের বিল বাকি আছে কিনা, বিদ্যুতের বিল বাকি আছে কিনা, আর বাড়ি ভাড়া বাকি আছে কিনা। বারবার বলা সত্ত্বেও আর এই তিনটি যে বাকি নেই তা জানিয়ে রাজ্য সরকারকে দেবাশিস বাবুকে একটি নো ডিউ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, অর্থাৎ দেবাশিস বাবুর কাছে রাজ্য সরকারের কিছু পাওনা নেই। কি পাওনা? জলের বিল, ইলেকট্রিক বিল আর বাড়ি ভাড়া। গত 10 বছরের মধ্যে দেবাশিস বাবু কোচবিহারের এসপি ছিলেন কিছুকাল, সেই সময় যে ডেজিগনেটেড হাউস ফর দ্য পুলিশ সুপার, সেখানে তিনি থাকতেন, তার এইচআরে কাটা হতো। তো সেটা স্ট্যাটিউটারি কাট যা হয় স্যালারি থেকে, এছাড়া তার সরকারের ঘরে কোনো বকেয়া ছিল না এবং তিনি তার জন্য তার হাউস রেন্ট কাটা হয়েছে, যেহেতু তিনি সরকারের বাড়িতে থাকতেন। বাকি সময়তে তিনি তার সার্ভিস কর্মজীবনে তিনি ব্যক্তিগতভাবেই থেকেছেন, সরকারি কোয়ার্টারে থাকেন। বারে বারে অনুরোধ করার পরেও রাজ্য সরকার এই নো ডিউ সার্টিফিকেট দেয়নি। নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার ফলে, অর্থাৎ জলের বিল, ইলেকট্রিক বিল এবং বাড়ি ভাড়া বকেয়া আছে কিনা সেটা না দেওয়ার ফলেতে আমরা সাধারণ যে হলফনামা, যা নির্বাচন কমিশনের বিধিবদ্ধভাবে বলা আছে, তার সঙ্গে আরো দুটি অতিরিক্ত হলফনামা আমরা রিটার্নিং অফিসারের কাছে জমা দিই। তাতে একটাতে দেবাশিস বাবু দাবি করেন যে তার কোনো কিছু বকেয়া নেই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে বকেয়া যে চাওয়ার কথা ছিল রাজ্য সরকারের, তাকে রিলিজ করে দেওয়ার পরেও সেই বকেয়া রাজ্য সরকার চায়নি। পরবর্তী হলফনামায় যে তার প্রতি যে রাজ্য সরকারের যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব বরাবরই রয়েছে এবং সেই কারণে হলফনামা দেওয়া হচ্ছে না, সেটাও আমরা রিটার্নিং অফিসারের কাছে জানাই, নির্বাচন কমিশনকে জানাই। কিন্তু রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে তিনি ওই নো ডিউ সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে না থাকার ফলেতে তিনি রিজেক্ট করেছেন দেবাশিস বাবুর মনোনয়ন। আমাদের রিটার্নিং অফিসার এর সম্পর্কে কিছু বলার নেই, নির্বাচন কমিশন সম্পর্কেও কিছু বলার নেই, কিন্তু যে বিষয়ে বলার আছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রতিহিংসার রাজনীতি, যিনি কিনা সর্বত্র
কলকাতার বাইরে, বিদেশে, সর্বত্র ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন করেন, ভারতবর্ষের গণতান্ত্রিক পরিসর ক্রমেই ছোট হয়ে যাচ্ছে এ নিয়ে প্রশ্ন করেন। সেই তৃণমূল কংগ্রেসের শাসনকালে একজন প্রার্থীকে তার মনোনয়ন বাতিলের জন্য তার অধীনে কাজ করা এবং এমন একজন অফিসার যিনি সনাতনীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে শাস্তির সম্মুখীন হয়েছিলেন। সনাতনের পক্ষে লড়াই করে 21-এর নির্বাচনে তিনি শাস্তির সম্মুখীন হয়েছিলেন, এমন একজন অফিসার তা বীরভূমের মানুষ দেখেছে। তো এরকম একটি পরিস্থিতিতে আমরা যে এই সরকার এই ধরনের ষড়যন্ত্র করতে চলেছে তা এই সিস্টেমের ভেতর থেকে আমাদের কাছে খবর দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইনে বাঁয়ে যারা ঘুরে তারাই আমাদের জানায় যে সরকার কিছু কুমতলব করেছে। তাই আমরা তড়িঘড়ি বিকল্প মনোনয়ন দাখিল করি এবং সেই বিকল্প মনোনয়নের দাখিল করার পর আজকে একটি আমাদের আশঙ্কা সত্যি হয়। একটি মনোনয়ন খারিজ করার পরে দ্বিতীয় মনোনয়নে মনোনীত যে প্রার্থী দেবতনু দায় আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রে একম অদ্বিতীয়ম প্রার্থী হিসেবে রয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক, কার্যকর্তা, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ মুখিয়ে আছে কিভাবে তারা দেবতনু ভট্টাচার্যকে ভোট দিয়ে এখান থেকে একটি পদ্ম প্রতিনিধি মোদিজিকে নতুন সংসদ ভবনে উপহার দেবেন। ভোটারদেরকে এখানকার যিনি বিরোধী দলের প্রার্থী হয়েছেন, বিজেপির বিরোধী দলের প্রার্থী হয়েছেন, ইডিয়েট বলছেন। সেক্ষেত্রে বীরভূমের মানুষ যে ইডিয়েট নয় 13 তারিখ তা প্রমাণ হবে এবং দেবতনুদার কর্মভূমি এই সিউড়ি, এই বীরভূম থেকে আমরা দেবতনুদাকে জিতিয়ে বিজয়ী করে পাঠাবো। মনে রাখতে হবে যে ভারতবর্ষের 543টা আসনেই আমরা যে মুখকে সামনে রেখে নির্বাচন করছি তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমাদের যে প্রতীক সেই প্রতীক হচ্ছে পদ্ম ফুল। আজকে বালুরঘাট কেন্দ্রে আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ভোট চলছে, ফলে তিনিও একজন পদ্ম প্রতিনিধি, মোদিজির প্রতিনিধি। দেবতনু ভট্টাচার্যও একজন পদ্ম প্রতিনিধি, মোদিজির প্রতিনিধি। দেবাশিস দাও তার মনোনয়ন খারিজ হলেও দেবাশিস দাও যেভাবে প্রচার তুলছিলেন মাঠে নেমে বীরভূমের লড়াইতে তিনিও থাকবেন, তিনিও ময়দান ছেড়ে যাবেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে একজন প্রার্থীর প্রার্থীপদ খারিজ করলে তিনি লড়াইতে এগোবেন, আপনাকে আমরা জানিয়ে রাখছি এই লড়াই আমরা জেতবার জন্য লড়ছি এবং এই লড়াই আমরা জিতব। এই বীরভূম এমনি খুব কঠিন জায়গা, কারণ সমীকরণটা পুরো জায়গাতেই খেলতে মজা, আর সেই কারণেই সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এবং আমি অন্ততপক্ষে বীরভূমের মাটি যতটুকু বুঝি, বীরভূমের বিভিন্ন স্থানে ঘুরে যা বুঝতে পারছি, সংখ্যালঘুদের মনও তৃণমূল কংগ্রেসের থেকে উঠে গেছে। সংখ্যালঘুদের একটা বড় অংশ যেমন বিজেপিকে সমর্থন করার কথা বলছে, ঠিক তেমনি আরো একটা অংশ যারা স্পষ্ট বলছে যে আর যাই হোক তৃণমূলকে ভোট দেব না। তো সংখ্যালঘুদের কাছে, বীরভূমের সাধারণ ভোটারদের কাছে যেমন বিজেপি একমাত্র বিকল্প, আর সংখ্যালঘুরা তৃণমূলের বিকল্প খুঁজছে। তাই এবার বীরভূমের মাটিতে সংখ্যালঘু ভোট তৃণমূলের বিকল্পে পড়বে, তার একটা অংশ বিজেপিও পাবে। ফলে উত্তর বীরভূমের যে 3টে কেন্দ্রের ফল, আপনারা ফল প্রকাশের পর আশা করব এই প্রশ্ন করবেন। শতাব্দী রায় দেখুন, এখনো পর্যন্ত আমাদের কোনো প্রার্থীকে তো সাধারণ মানুষ ইডিয়েট বলেনি। তাহলে কার প্রভাব রয়েছে আর কার প্রভাব নেই সেটা স্পষ্ট। আমি বলি যে 15 বছর আগে একজন অভিনেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হতে পাঠিয়েছিলেন, কিন্তু সেই অভিনেত্রী অভিনয়ও ভুলে গেছেন, নেত্রী হতে পাঠেননি। তাই কার্যকর্তার বাড়িতে খাওয়া অফার করলে তিনি অন্ততপক্ষে অভিনয় করে সেখানে বসে থেকে দুমুঠো অন্ন মুখে তোলা, দুটো ভাত মুখে তোলার অভিনয়টুকুও করতে পারেন না। তিনি কার্যকর্তাদের অপমান করেন, সেখান থেকে বাড়া থালা থেকে উঠে চলে যান, সে দৃশ্য আপনারাই দেখিয়েছেন।
আর সেই কারণে আজকে তৃণমূলের সমর্থকদের কাছে তাকে ইডিয়েট শুনতে হয়। তো তিনি না হতে পেরেছেন নেত্রী, না আছেন অভিনেত্রী, তার দুটোই গেছে আম এবং ছালা। আর বীরভূমের মানুষ, তিনি বীরভূমের মানুষকে অপমান করেছেন, বীরভূমের ভোটারদের তিনি ইডিয়েট বলেছেন। আমরা এর ইডিয়েটিক রেসপন্স বীরভূমের মানুষের কাছে আশা করি। তারাপীঠে কি মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেখানে কি হিন্স দিয়ে বলেছিলেন যে ভিজিলেন্সের সঙ্গে এটা কিছুই সম্পর্কিত নয়। মুখ্যমন্ত্রী অধিকাংশ কথায় হয় না বুঝে বলেন, অথবা অর্ধেক বোঝেন, অথবা কিছুই না বুঝে বলেন। কিন্তু তার দল যেটা করেছে বা তার প্রশাসন যেটা করেছে, যেটা খুব সামান্য বিষয়, জলের বিল, ইলেকট্রিক্যাল বিল আর বাড়ি ভাড়ার বিল বকেয়া আছে কিনা সেটা সম্পর্কিত কি নো ডিউ সার্টিফিকেট, মানে কোনো লোকসভা নির্বাচনের প্রার্থীর জন্য এটা কোনো ব্যাপারই না। কিন্তু এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এবং আমরা শুধু বীরভূম না, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আমরা রাজ্যের সবকটি আসনের সবকটি প্রার্থীদের মাধ্যমে দেখাবো যে ইনি জলের বিল, আলোর বিল আর বাড়ি ভাড়া বাকি আছে কিনা সেই সার্টিফিকেটও গণতান্ত্রিক পরিসরে কোনো প্রার্থীকে দিতে চান না। স্ট্যাটিউটারি মানে বাধ্যতামূলক প্রয়োজন ছিল, কিন্তু সেটা দেননি, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের বিকল্প প্রার্থী তৈরি এবং আমরা আদালতের দিকেও তাকিয়ে আছি। তাই আমরা স্থির সংকল্প নিয়েছি যে এই কেন্দ্রে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেও আমরা তাকে হারাবো। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।